সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় মেনোপজ পরবর্তী করণীয়, আর এই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার জয়শ্রী সাহা, সহযোগী অধ্যাপক, গাইনি ও অবস বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন আপনি? ধন্যবাদ ফারজানা, ভালো আছি। মেনোপজ পরবর্তী করণীয় প্রসঙ্গে যাওয়ার আগে শুরুতেই আমাদের দর্শকদের জন্য সহজভাবে জানতে চাই যে মেনোপজ আমরা কখন বলবো। আসলে মানুষের জীবনে বিভিন্ন পর্যায় থাকে। একটা মেয়ের জন্মের পরে দেখা যায় যে বেশ কিছুটা সময় পরে তার বয়ঃসন্ধি শুরু হয়। তখন বয়ঃসন্ধির যে পরিবর্তনগুলো, তার মধ্যে একটি হলো মাসিক শুরু হওয়া, যেটাকে আমরা বলি পিউবার্টির একটি লক্ষণ, ম্যানার্কি। এরপর তার জীবনের আরেকটি ধাপ হলো রিপ্রোডাক্টিভ যে এইজটা, অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতাটা। এরপরে একটা পর্যায়ে গিয়ে কিন্তু দেখা যায় যে মেয়েটির মাসিক যেটা চলছিল সেটা আস্তে আস্তে কমে আসতে থাকে, বা একটা পর্যায়ে গিয়ে একদম বন্ধ হয়ে যায়। কোনো মহিলার যদি একাধারে 6 মাস কমপক্ষে বা 1 বছর পর্যন্ত একটানা মাসিক বন্ধ থাকে, সেটাকেই আসলে আমরা বলি মেনোপজ। এটা কিন্তু তার জীবনের একটি অবশ্যম্ভাবী একটি পর্যায়। একটা মেয়ের যেমন মাসিক জন্মের সময় থাকবে না, একটা পর্যায়ে সেটা শুরু হবে, একটা পর্যায়ে সেটা শেষ হয়ে যাবে। এটাই কিন্তু স্বাভাবিক, প্রকৃতির নিয়ম। আর মেনোপজটাকে আমরা জানি যে এটা আমাদের একটা শারীরিক পরিবর্তন। আসলে মেনোপজ মানেই যে একটা মেয়ের জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে বা সব ফুরিয়ে যাচ্ছে, বা তার বাড়ির লোকজন তাকে অন্যরকম চোখে দেখছেন, অথবা তার নিজের চাহিদাগুলো শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে দেখা যায় আসলে এই মেনোপজের টাইমটাকে মেয়েরা একটু অন্যরকমভাবে মনে করে যে আমার মনে হয় সব কিছুর ক্ষমতা শেষ হয়ে আসছে, অথবা আমি মনে হয় সবার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, বা বাড়ির লোকজনও ভাবছেন যে মা তো এখন আর সব কিছু মনে রাখতে পারে না, অথবা দেখা যাচ্ছে যে তার কিছু হয়তো সিমটম, যে প্রচণ্ড গরম লাগছে হঠাৎ করে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, জাস্ট ঘুমের মধ্যেই উঠে বসে পড়ছে, প্রচণ্ড ঘামে শরীর ভিজে যাচ্ছে, অথবা তার ঘন ঘন হয়তো প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, বা এরকম আরও বিভিন্ন ছোটোখাটো ঘটনা, যেটাকে মেয়েটা মনে করেন যে এটা হয়তো বা আমার মানে মানতেই হবে বা মেনে নিতে হবে। আসলে এটার যে কখনো কোনো চিকিৎসার প্রয়োজন আছে, বা আমি যে একটা ভালো থাকার জন্য কারো পরামর্শ নিতে পারি, এটাই আসলে অনেক সময় মেয়েরা বুঝতে পারেন না। আপনি তো বললেন যে স্বাভাবিকভাবেই মেনে নেয় এই বিষয়টাকে। এই যে লক্ষণগুলো তো অবশ্যই প্রকাশ পেলে আমরা সেই বিষয়টাকে রোগ বলে থাকি। মেনোপজের সমস্যায় যারা ভুগছেন তাদের লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাচ্ছে? আসলে মেনোপজে যাওয়ার আগের যে টাইমটা, আমরা এটাকে বলি পেরি মেনোপজ। অর্থাৎ মেনোপজের যেটা হচ্ছে যে মেয়েদের শরীরে যে ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রোজেন, এই দুটো হলো মেয়েদের হরমোন। তো একটা বয়সে এসে দেখা যাচ্ছে বডিতে হয়তো ইস্ট্রোজেন হরমোনটা কমতে থাকে, যার জন্য আমাদের ব্রেইন থেকে তখন অটোমেটিক্যালি এফএসএইচ নামে একটা হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন বলি আমরা, এটা বাড়তে থাকে। তো এই যে হরমোনটা মানে ইস্ট্রোজেন কমে যাচ্ছে, এফএসএইচ বাড়ছে, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে ফাইনাল যে মেনোপজ স্টেজ, তার আগেই কিছু সিমটম আসলে পেরিমেনোপজাল স্টেজে মেয়েটার শুরু হয় বা মায়ের শুরু হয়। সেটা হলো যে মেজাজ হঠাৎ করে খিটখিটে হয়ে যাওয়া, অথবা প্রচণ্ড বিরক্তি, একটা অস্বস্তি শরীরের মধ্যে, যেটা কিনা অন্য কাউকে খুব সহজে বোঝানো যাচ্ছে না। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় সে হয়তো তার স্মৃতিশক্তি কিছুটা কমে যাচ্ছে। হয়তো দেখা যায় আমরা অনেক সময় দেখি যে চশমাটা হয়তো মাথায় রেখেই বা চাবিটা খুব কাছে রেখেই সে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, যে কোথায় রেখেছে মনে করতে পারছে না। এটা কিন্তু একটা সিমটম হতে পারে। তারপর মাসিক যদি ধরি, দেখা যাচ্ছে মাসিকের পরিমাণটা কমে যাওয়া, অথবা যেটা কিনা প্রতি মাসে হওয়ার কথা ছিল সেটা হয়তো 2-3 মাস পর হচ্ছে, অথবা কালচে ধরনের ব্লাড যাচ্ছে, এরকম হতে পারে। অনেকের আবার মাসিকের পরিমাণটা বেড়ে যায়, যেমন হয়তো আগে 4-5 দিনই সে ভালো হয়ে যাচ্ছিল, অথবা তার ঠিক 1 মাস পর হচ্ছিল, কিন্তু এখন হয়তো বা ফ্রিকুয়েন্টলি হচ্ছে, হয়তো বা দেখা যাচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরেই হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে একবার শুরু হলে অনেক দিন ধরে থাকছে। এই যে মাসিকের একটা অনিয়ম, এটাও কিন্তু আমরা লক্ষণ হিসাবে কখনো কখনো পাই। আবার যেটা আমি বলছিলাম যে একটু ইউরিনারি সিমটমস, হয়তো ফ্রিকোয়েন্সি, বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া, তলপেটে একটা অস্বস্তি। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে তার হয়তো কনজুগাল লাইফটাও একটু হ্যাম্পার হয়, যেহেতু ইস্ট্রোজেনটা কমে আসতে থাকে।
অনেকেই হাজব্যান্ড হয়তো কমপ্লেন করছেন তার যে শারীরিক যে চাহিদাটা সেটাও অনেক সময় কমে যাচ্ছে অথবা তার কষ্ট হচ্ছে, এই ধরনের সিমটমগুলো যেটা হলো ভ্যাজাইনাল আমরা বলি অ্যাট্রফি বা ড্রাইনেস, এগুলো চলে আসে। কখনো কখনো হয়তো দেখা যায় যে তার ডায়াবেটিস অথবা হাই ব্লাড প্রেশার বা রক্তে হয়তো বিভিন্ন ধরনের কোলেস্টেরল বা বিভিন্ন চর্বির মাত্রা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু আসলে এই পেরিমেনোপজাল এজ থেকেই শুরু হয়। আর খুব কমন একটা সিমটম আসলে আমরা পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে, আমরা পাই প্রায়শই, সেটা হলো হট ফ্লাশ, প্রচণ্ড গরম লাগা, একটু পরেই দেখা যাচ্ছে আবার শরীরে শীত শীত অনুভূতি হওয়া, ঘামে পুরো শরীরটা ভিজে যাওয়া, ঘুম কমে যাওয়া, এগুলো আমরা কম বেশি আসলে এই পেরিমেনোপজাল এজ থেকেই কিন্তু পাই। এই যে আপনি বললেন যে পেরিমেনোপজাল এই যে লক্ষণগুলো, খিটখিটে হয়ে যাচ্ছে বা হট ফ্ল্যাশের কথা বলছেন, লক্ষণগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসছেন কি কি ধরনের পরামর্শ দিচ্ছেন বা নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের রোগীদেরকে? এই সময়ে আসলে পেশেন্টদের মেইন হলো তার কাউন্সিলিং, তাকে বুঝানো ব্যাপারটা, তাকে বুঝিয়ে বলা যে এটা আপনার স্বাভাবিক একটা শারীরিক পরিবর্তন, এবং তার সঙ্গে হলো তার বাড়ির লোকজনের সাপোর্ট দেয়া, বিশেষ করে তার লাইফ পার্টনার বা হাজব্যান্ড। এই জিনিসগুলো যদি আসলে মানে জাস্ট একটু কাউন্সিলিং করে বুঝিয়ে বলে দেয়া যায়, যেমন ওনার হয়তো প্রচণ্ড গরম লাগছে কিন্তু হাজব্যান্ড হয়তো চাচ্ছেন যে না আমার তো প্রচণ্ড শীত লাগে, এই যে তাদের মধ্যে ব্যাপারটা বুঝানো বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা, অথবা এই সময় তার এগুলো হতেই পারে, আমরা তাকে একটু হেল্প করি, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকখানি সলভ করা যায়। এর সঙ্গে সঙ্গে হলো আমরা একটা লাইফস্টাইল চেঞ্জের জন্য বলি, যেমন 7 থেকে 8 ঘন্টা তাকে ঘুমানো, তাকে একটু মর্নিং এক্সারসাইজ করা অথবা ইভিনিংয়ে ওয়াক, এই ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করা, তার খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন এবং ভিটামিন ডি এইগুলো যথেষ্ট পরিমাণে থাকা, এবং আসলে হেলদি লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলো অ্যাভয়েড করা। যদি প্রয়োজন হয় তাকে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস সহ যে কমপ্লিকেশনসগুলো হতে পারে এই বয়সে, সেগুলোর প্রপার ট্রিটমেন্ট নেওয়া। এবং তার চেয়েও বড় হলো যে আরেকটা জিনিস আমরা পাই, অস্টিওপোরোসিস, অথবা দেখা যাচ্ছে যে সে কিন্তু এই সময়ে যেহেতু তার বডি থেকে ক্যালসিয়ামের একটা ঘাটতি হয়ে যাচ্ছে, খুব সহজেই সে হয়তো বিভিন্ন ধরনের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই ধরনের রোগগুলো নিয়েও কিন্তু, সিমটমগুলো নিয়েও কিন্তু আমাদের কাছে আসে। এগুলোর প্রপার একটা ট্রিটমেন্ট দেয়া, কিভাবে চলতে হবে, মানে তারপর হচ্ছে যে কতটুকু এক্সারসাইজ করতে হবে, এই জিনিসগুলো তাকে একটু শেয়ার করে বুঝিয়ে দেয়া, আমার মনে হয় এটুকুই তাদের জন্য যথেষ্ট। স্বাভাবিকভাবে মেনে নিল মেনোপজকে, অনেক সময় দেখা যায় যে দেরি করে ফেলছেন চিকিৎসকের শরণাপন্ন হতে, সেক্ষেত্রে কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন? আসলে জটিলতাগুলো আমি অলরেডি এর মধ্যে বলেই ফেললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার একটা থাকে, বডিতে ডিসলিপিডিমিয়া হতে পারে, অনেক সময় জরায়ুর ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার, এগুলোরও কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। কাজেই স্ক্রিনিং টেস্টগুলো যদি তাদেরকে আমরা একটু করে দিতে পারি, যখন তারা আমাদের কাছে পরামর্শ নিতে আসেন, তাদেরকে লাইফস্টাইল চেঞ্জ সম্পর্কে অবহিত করা, ক্যালসিয়াম ভিটামিনের পাশাপাশি কিছু টেস্ট, বেসলাইন কিছু টেস্ট করে যে সে কী কী ঝুঁকির মধ্যে আছে এটা যদি তাকে একটু বের করে দেওয়া যায় তাহলে, এবং তাকে সময় মতো একটা চেক আপ করা বা নির্দিষ্ট সময় পরপর ডাক্তারের কাছে আসা, এবং যদি কোনো লক্ষণ আর্লি প্রকাশ পায় সেটাকে ট্রিটমেন্ট করে দেওয়া। সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে? দর্শকদের জন্য পরামর্শ হচ্ছে, মেনোপজ আসলে যে লক্ষণগুলো আমরা এতক্ষণ বলছিলাম, সবার যে সব লক্ষণ থাকবে অথবা সবাইকেই যে আসলে ডাক্তারের কাছে যেতে হবে বা কমপ্লিকেশনস ফেস করবে, হট ফ্লাশ অথবা ইনসমনিয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তা কিন্তু না। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আমাদের জীবনের একটি স্বাভাবিক পরিবর্তন। আমরা শুধু খেয়াল করব যে আসলে কোনো সমস্যা আমার দৈনন্দিন কাজে হচ্ছে কিনা, আমি কিভাবে ভালো থাকতে পারি, আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারি, সেজন্য প্রয়োজন হলে আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের পরামর্শ নিব, সুস্থভাবে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শের জন্য আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মেনোপজ পরবর্তী করণীয় নিয়ে। অসংখ্য গুরুত্বপূর্ণ সব তথ্য এবং পরামর্শ পেয়েছি। আশা করি আজকের পর্ব থেকে দর্শক আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।